নমস্কার, আমি স্বপন সেনগুপ্ত। মহাভারতের মোটামুটি 1/3 মূল গল্পের অংশ। বাকি 1/3 এতে বিভিন্ন রকম ভৌগোলিক বিবরণ আছে। আর 1/3 হচ্ছে শেষ 1/3 হচ্ছে নানা রকম নীতি কথা, ধর্মকথা। সেই নীতির মধ্যে রাজনীতিও আছে, অর্থনীতিও আছে, এমনকি ট্যাক্সেশনও আছে। শান্তি পর্ব, অনুশাসন পর্ব, এগুলোতে সব থেকে বেশি করে এসব নীতি কথা আছে। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে সর্বত্রই আছে। আর তার উপরে মহাভারত হচ্ছে লেখা হয়েছে প্রায় 1000 বছর ধরে। এখন তো পরিষ্কার হয়ে গেছে এটা অনেকজন মিলে এতে যোগ করেছে। কারুর মনে পড়বে বয়স্কদের মধ্যে 5 দশক মতন আগে পর্যন্ত আমরা যখন রেলে যাত্রা করতাম, তখন তো যাত্রা রেলেই ছিল। তখন হোলডল বলে একটা জিনিস ছিল, শুধু বালিশ বিছানা নয়, তাতে শেষ মুহূর্তে টুকিটাকি যে যেখান থেকে পারে যা খুশি সব ঢোকানো হতো। সে মায়ের হাতা খুন্তিও থাকতো, ছুরি কাচিও থাকতো, বাবার প্রয়োজনীয় টুকিটাকি শেষ মুহূর্তের জিনিস, এমনকি আমরাও শেষ মুহূর্তে যেটুকুন মনে হতো আমরা খেলবো সেটাও এক ফাঁক দিয়ে ঢুকিয়ে নিতাম। ট্রেনে যাত্রা করতে করতে কিছু কিনলে সেটাও হোলডলের ফাঁক দিয়ে ঢুকিয়ে নিতাম। তা মহাভারতকে এরকম একটা হোলডলের মধ্যে ব্যাপার মহাভারতের, যখন যে পেরেছেন একটু সেই জন্য মহাভারতে অনেক তুচ্ছ ঘটনা এসে গেছে। এবং সেই জন্যই একটা কথা আবারও বলি, বারবার বলা হয়, যা নেই ভারতে তা নেই ভারতে। চলুন আজকের পর্বটা শুরু করা যাক। আমরা মোটামুটি একটু আলোচনা করলাম, আগেই আলোচনা করে ফেলেছি যে জন্মেজয়ের সর্পযজ্ঞ যেটা হয়েছিল, ওইখানে মহাভারতের কাহিনী প্রথম পাবলিক জানানো হলো আর কি, মহাভারতের কাহিনীটা, এবং সেটা ব্যাসদেবের জয় কাব্য দিয়ে আসলে। এবার মহাভারতটা যে লোকের জানা দরকার, তার তো একটা ভিত্তি থাকা দরকার। মানে এটা কি হবে, মহাভারতটা কেন বলা হবে। আর ব্যাসদেবের মতো ব্যক্তিত্ব তার, তিনি জয়কাব্য লিখলেন যেটা পরে মহাভারত আকার নেবে, সেটা লেখারই বা উদ্দেশ্য কি থাকবে তো একটা। তো সেই মহিমা প্রচারের উদ্দেশ্যে কি আলোচনা হয়েছিল সেটাই বলছি আর। মানে মহাভারতটাকে বা জয়কাব্যটাকে লেখার উদ্দেশ্যটা কি, এবং সেটা যদি লেখা হলো তার প্রচারের উদ্দেশ্যটা কি, তাই না? মানে থাকবে তো, নট দ্যাট যে উনি আমার একটা কবিতা লিখতে শুরু করলাম, লিখে দিলাম, ওরকম তো নয়। মানে ব্যাসদেব যখন কিছু করেন, উনি একটা সমাজ সচেতন উপর জায়গা থেকে দেখছেন যে এইটা এইভাবে প্রচার হওয়া দরকার। তো আমরা যেমন লক্ষ্মীর পাঁচালী, মানে এটা ছোটবেলা থেকে আমার লক্ষ্মীর পাঁচালী বারবার কেন বলি, ছোটবেলা থেকেই হয়তো দেখেছি, অনেকেই দেখেছেন মা বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পড়তেন বৃহস্পতিবার করে, এবং সেটা একটা অনেকেই মহল তৈরি হতো। মানে যেদিন লক্ষ্মী পূজা হবে, শুধু মানে পাঁচালীটা পড়াটাই বড় না, তার একটা এনভায়রনমেন্ট তৈরি হতো, এবং সেখানে কিছু আয়োজন হতো, সামান্য কিছু একটা আয়োজন, গাটা ধুয়ে চান টান করে এসে বসছেন, আলাদা একটা কাপড় পরা থাকতো, দুকুলদানা দিয়ে হলেও পুজো হচ্ছে, হয়তো কথার কথা বলছি, কোনো কোনো দিন হয়তো একটা অনেক বেশি সাজানো হতো, সাপ্তাহিক যেটা সেটা বলছি। কিন্তু তারপর একটা পাঁচালী পড়া হতো, এবং সেখানে লক্ষ্মী দেবীর মহিমা প্রচার হতো সেই পাঁচালী। এবং সেই একটা সময় মায়ের কাছ থেকে শুনে শুনে পুরো পাঁচালী আমার মুখস্থ হয়ে গেছিল, সেটা আলাদা কথা। দু একবার মায়ের নির্দেশে আমিও পাঁচালী পড়ে দিয়েছিলাম, ভাল লাগে আর কি, এখন ভাবলে ভাল লাগে আরো বেশি। তো মহাভারতের প্রচারটা যেন অনেকটা এইভাবেই শুরু হয়েছিল, মানে প্রচারটা। এবার মহাভারতের কাহিনী প্রচারটা কিভাবে শুরু হলো সেটারও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে জন্মেজয়ের সর্পযজ্ঞ তো আলটিমেটলি এক অর্থে বলতে গেলে সফল হলো না, খানিকটা এগিয়েছিল, অনেক সাপটা পড়ানো হচ্ছে। ছোটবেলা আমরা মহাভারতের ছবি দেখতাম, সাপগুলো উড়ে এসে এসে সেই যজ্ঞের আগুনে পড়ছে এরকম, কিন্তু সফল হয়নি, তক্ষককে বধ করা গেল না। কিন্তু জন্মেজয় ঠিক করেছিলেন তিনি একটা অশ্বমেধ যজ্ঞ করবেন।
তখনকার রাজারা তো অশ্বমেধ যজ্ঞটা খুব বিখ্যাত। অশ্বমেধ যজ্ঞ মানে একটা হচ্ছে ঘোড়া ছেড়ে দেওয়া হতো, ওই পর্যন্ত ঘোড়া যাবে, যাচ্ছে তো যাচ্ছে, যে বাধা দেবে তার সঙ্গে যুদ্ধ লেগে যাবে, আর যদি বাধা না দেয় যতক্ষণ ঘোড়া যাচ্ছে সেইটি হচ্ছে আমার রাজত্ব, আর তো কেউ নেই ওই ফাঁকা জায়গা, এরকম একটা ভাব। তো উনি একটা অশ্বমেধ যজ্ঞ করবেন ঠিক করেছিলেন, কিন্তু ব্যাসদেব বললেন যে কলি যুগে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, বারণ। ঠিক আছে, মানে কলিযুগটা একটা ভয়াবহ ব্যাপার, এটা তখন থেকে প্রচার হচ্ছে, কিন্তু আমরা তো কলিযুগে আছি, আমরা ঘোর কলিতে আছি বলে অনেকে, কিন্তু আমরা কলিযুগে আছি যদি সেইভাবে ভাবি। কিন্তু খুব সত্যি কথা যদি বলি, উইথ হাম্বল সাবমিশন, মাই হাম্বল সাবমিশন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে পারি, বলতে চাই যে আমাদের কলিযুগে এমন অনেক অনেক ভালো ঘটনা আমরা দেখি এখন সমাজে, যেটা মহাভারতের যুগে অত ভালো ঘটনা হতো না। আমাদের বিচার, এখন আমরা বিচার করার কি, কিন্তু আমরা যে যুগে বাস করি সেই যুগে সমাজের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, মহাভারতে যে সমস্ত ঘটনার বর্ণনা করা হয়েছে, উইথ ফুল রেসপেক্ট বলতে পারি আমাদের একটা মোটেই খারাপ মানুষ হিসেবে বলতে পারি। এইবার বলেছে অশ্বমেধ যজ্ঞ করা যাবে না কলিযুগে, ঠিক আছে করা যাবে না, ওদের রাজাই তো নেই কলিযুগে, সুতরাং অশ্বমেধ যজ্ঞ কে করবে? জন্মেজয় বারণ না শুনে যজ্ঞ করে ফেললেন। যখন ডেয়ারিং ছিল, সাহসী ছিল, শক্তিশালী, তার শক্তি থাকলেই যা হয় আর কি, তুমি ঠিক আছে নিয়ম কানুন বলেছ, উপদেশ দিয়েছ, শুনলাম, মানলাম না, যেরকম হয় এখনো তাই, আগেও তাই। এইবার ব্যাসদেবের কানে পৌঁছবার আগে জানেন কি সবচেয়ে ভয় আর কি, আপনারা জানেন এই যুগেও ঠিক তাই আর কি, কার কানে ব্যাপারটা প্রথম পৌঁছলো? ইন্দ্র। আমরা ছোটবেলা থেকেই গল্প জানি, কোনো রাজা যদি উঠছে, বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে, সবচেয়ে প্রথম ভয় পেত ইন্দ্র, যে আমার রাজপাট যাবে বা সম্মান যাবে, কিছু একটা আছে ইন্দ্রের ভয়। ইন্দ্র ভয় পেয়ে গেলেন এবং তিনি প্রচার করে দিলেন যে বেদের নিন্দে করা হয়েছে। ভালো করে বুঝুন, কি বলে রাজনীতির খেলা, মানে আমার যদি মনে হয় যে তুই আমার থ্রেট, বিপদ, আমি তখন বলবো যে আচ্ছা জয়প্রকাশ চক্রবর্তী, আপনারা জানেন কি জয়ের এই কুর্তিটা আছে, বা তুইও তাই করবি আমার হয়ে। তো তখন মানে এগুলো হচ্ছে রাজনীতি আর কি, যার যত পারো বলছে বেদে নাকি নিন্দে করা হয়েছে, সুতরাং এটা করা যাবে না, ঠিক আছে করা যাবে না। এবার সেটাকে আটকাবে কি করে? ইন্দ্র তো মানে অত জাস্ট পাঠক নয়, ও তো রাজা, যে আমি যদি ঠিক করি যে ওকে করতে দেবো না, তখন একটা কিছু করতে হবে, স্ট্র্যাটেজি। তো ইন্দ্র স্বয়ং চলে এলো, করে এসে দেখলো একটা কাটা মুন্ডু পড়ে আছে। কি মুন্ডু? কঙ্কাল মুন্ডু কিনা লেখা আছে, একটা কাটা মুন্ডু পড়ে আছে। এবং ইন্দ্র তার, এটা তো দেবতা, নানা রকম বেশ দিতে পারে, অনেক কিছু করতে পারে, কাটা মুন্ডু মানে কাটা মুন্ডুটা কোথায় পড়ে আছে? ওই যজ্ঞস্থলে, ওই যে অশ্বমেধ যজ্ঞ করেছে আমাদের জন্মেজয়, যজ্ঞস্থানে মানুষের মুন্ডু পড়ে আছে কাটা? একটা 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 বলা আছে, এটা অনেক গল্পে আছে ভাই, আমি বানাইনি, আমি মুন্ডু কাটিনি, মানে আছে এরকম ভাবে যে একটা কাটা মুন্ডু পড়ে আছে। ইন্দ্র এসে দেখলেন, উনি মুন্ডুর ভেতরে ঢুকে গেলেন ওই কাটা মুন্ডুটা, এবং সেটা কঙ্কালের মতো নাকি জীবন্ত সবকিছু বলে। সঙ্গে সঙ্গে যেই ইন্দ্র ঢুকে গেল, সে কাটা মুন্ডুটা নৃত্য করতে শুরু করলো। এগুলো আছে, গল্প হিসেবেই আছে। বিভৎস ব্যাপার তো গল্পে তো একটু তো অতিরঞ্জিত হিসাবে তোকে দেখতেই হবে, মানতেই হবে। এবার সবাই মিলে ভয় পেয়ে গেল, যে মুন্ডু, তুই যেন বলে বিভৎস, একটু ভয় পেয়ে গেল যারা উপস্থিত ছিলেন। কাটা মুন্ডুর সঙ্গে একটি ব্রাহ্মণ বালক কোথায় এসে উপস্থিত হলো, সেটা অস্বাভাবিক কিছু না, যজ্ঞস্থলে ব্রাহ্মণের সন্তানটা ঘুরে যেতেই পারে। সে কাটা মুন্ডুর তালে তালে নাচতে শুরু করে দিল। এই সমস্ত কিন্তু এইসব ঘটনায় আছে। তখন জন্মেজয় ক্ষেপে গেলেন, মানে খানিকটা ওনাকে অবহেলা, অবজ্ঞা, বিদ্রুপ করার মতো ব্যাপার করছে ওনার যজ্ঞটাকে, এরকম একটা বুঝে গেছেন যে কিছু একটা ব্যাপার ঘটছে, কারণ ইন্দ্র তো আর ওকে বারণ করেনি, ও বাধা দেওয়ার জন্য যাতে সফল হতে না পারে, সেই জন্য মুন্ডুর ভিতরে ঢুকে গেছে। আর সেই মুন্ডুটা যখন নৃত্য করছে, ব্রাহ্মণ সন্তান মানে বালক, সে যখন নাচছে সেটা দেখে জন্মেজয়ের খুব রাগ হলো।
এবং রাগ হলে তখন যা হয় একে কোতল করে তো ছেলেটাকে মেরে ফেলা, ঠিক আছে, উনি নিজের হাতে করেছে সেটা বলা নেই, কিন্তু বাচ্চাটাকে মেরে ফেলা হলো। ফল হলো ভয়ঙ্কর। ব্রাহ্মণ মেরেছে, ব্রাহ্মণ মানে মেরেছে মানে ব্রাহ্মণকে মারা হয়েছে আর কি। হ্যাঁ, ব্রাহ্মণ মারা হয়েছে, ওইটা বুঝতে পেরেছি। এইখানে রাজার উপরে তাদের এমনিতে তো দাপট থাকে, আরো কোপ পড়ে গেল, তারা ক্ষুব্ধ হয়ে দান সামগ্রী ফেলে যজ্ঞস্থল ত্যাগ করলেন। ব্রাহ্মণরা যেটা জেনারেলি করে না, এত বেশি রাগ হয়েছে, ব্রাহ্মণের সন্তানকে বধ করেছে ক্ষত্রিয় জন্মেজয় নিজের হাতে বা কাউকে দিয়ে। মানে একটা জিনিস বোঝা গেল যে জন্মেজয়ের সঙ্গে ব্রাহ্মণদের কিন্তু একটা দ্বন্দ্ব যেন চলছিল, তাই না? এর আগেও হয়েছে, এবারও হলো। এবং ব্রাহ্মণরা যখন যজ্ঞস্থল ত্যাগ করলেন, ব্রাহ্মণ এবং রাজা দুজনেই লোকে জনগণ ভয় পেত, কিন্তু এক্ষেত্রে রাজাকে ত্যাগ করে ব্রাহ্মণদের সঙ্গে অন্যান্য জনগণ যারা চলে গেল, বলছে উপস্থিত যারা ছিল। তখন যথারীতি কোন ক্রিটিক্যাল সিচুয়েশন হলে, সংকট উপস্থিত হলে একটি লোকেই আসতেন, তিনি হচ্ছেন ব্যাসদেব। এই যে ব্যাসদেব এসে বললেন, তোমাকে আমি বারণ করেছিলাম তুমি এটা করো না, কলিযুগে এটা করা ঠিক না। তো তখন জানতে চাইলেন যে তাহলে মানে ব্যাসদেব কিছু বলা মানে হচ্ছে তার মুখের উপর কোনো কথা চলবে না, সে যেই হবে। তাহলে উপায় কি? পাপ মুক্তির উপায় কি? ব্যাসদেব তো বলে তুমি অন্যায় করেছো, পাপ করেছো, কলিযুগে হবে না তোমরা। এটাও যে কেন লক্ষ্মীর পাঁচের উপমাটা দিলাম, লক্ষ্মীর পাঁচের সে মনে আছে যে রাজা বাণিজ্য করতে গেল, তার নৌকো ডুবে গেল, করে সেই অসহায় দৈন্য অবস্থায় ঘুরতে 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 অবন্তী নগরে গিয়ে হাজির হতে, অবন্তী নগরটা পাঁচালিতে খুব থাকতো দেখেছি করে, তারপরে এর থেকে সে পাপ মুক্ত হয়ে আবার পুনরায় প্রতিষ্ঠিত হলে এই গল্প থেকে। এইখানে একই ব্যাপার। আমি ওই জন্য বললাম পাঁচালির মতো জন্মেজয় ব্যাসদেবকে বললেন তাহলে পাপ মুক্তির উপায় কি? তখন উনি বললেন পাপ মুক্তির উপায় হচ্ছে কিভাবে মহাভারতের কাহিনী পড়ে শোনাতে হবে। মানে উনি বলেছিলেন জয় কাব্য, মানে পাপ মুক্তির উপায় জন্মেজয়কে বলছে আর কি। জন্মেজয়কে বলছে মহাভারতের কাহিনী পড়ে শোনাতে হবে, এবং যখন মহাভারতের কাহিনী পড়া হবে শ্রোতা যেখানে থাকবে, যেমনি পাঠ করবেন পাঠক, সেখানে একটা কালো রঙের চাঁদোয়া, আমরা যেটা বলি আর কি, আমরা দেখেছি চাঁদোয়া, কালো রঙের চাঁদোয়া লাগবে, এবং মহাভারত পাঠের সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ বর্ণ শুক্ল বর্ণ ধারণ করবে চাঁদোয়া আছে। এবং তখন মহাভারতের কাহিনী পাঠ শুরু হলো। তার মানে মহাভারতের পাবলিসিটি মানে লেখার সঙ্গে সঙ্গে পাবলিসিটিটাও কনফার্ম করলো। খুব দরকার, এবং সত্যি সত্যি এটা দরকার তো। মানে যে কোনো সৃষ্টি হয়, সৃজনশীল কাজ হয়, লোকের কাছে যদি না পৌঁছয় এটা তো অর্থহীন। আর এটা তো বুঝতেই পারছি আজকের দিনে যে মহাভারত কি ব্যাপার। তো কিন্তু প্রথম দিনের আগের থেকে তো এটা ওই ব্যাপারটা ছিল না। তো ব্যাসদেব বললেন যে এটা পাঠ করা শুরু করো, এবং এই পাঠ শুরু হওয়া মানে ওই বই সম্পায়ন পাঠ করতে আরম্ভ করলেন। মানে একই ব্যাপার, জন্মেজয়ের অনুষ্ঠানই যে হলো। তো এই হলো কৃষ্ণবর্ণ চাঁদোয়া শুক্ল বর্ণ হলো মহাভারতের পাঠ শেষে সেইখানে, এবং রাজা পাপ মুক্ত হলেন। এইভাবেই মহাভারতের পাঠ জনসমক্ষে প্রথম এলো। অশ্বমেধের কথা যখন উঠলই, অশ্বমেধের যজ্ঞ মানে রাজ্য জয়, সেটা তো ঠিক, কিন্তু শেষমেশ অশ্বমেধ মানে শেষে সেই ঘোড়াকে স্যাক্রিফাইস করা হতো, মানে ঘোড়াকে উৎসর্গ করা হতো, তাকে মেরেই ফেলা, কাটা হতো উৎসর্গ। তা আমাদের দেশে অশ্বমেধের সব থেকে বিখ্যাত জায়গা আমার জানা মতে, যেটা বোধহয় আমরা সকলেই করে এসেছি, প্রায় সকলেই, সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমাদের স্বয়ং ব্রহ্মাজি ওখানে 10টা ঘোড়ার অশ্বমেধ করেছিলেন, সেই জন্য ওটাকে দশাশ্বমেধ ঘাট বলে। যাই হোক, ওসব তো সত্য যুগের কথা, পুরনো কথা, বিশ্বাসের কথা, অনেক পৌরাণিক উপাদানের কথা। যদিও এই পর্বেই কোথাও একটা মেনশন করা হয়েছে যে ব্রহ্মাজি থামিয়েছিলেন জন্মেজয়কে, যে কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা যায় না।
ইতিহাসের পাতা উল্টে দেখা যাচ্ছে সর্বশেষ রেকর্ডেড অশ্বমেধ যোগ করেছিলেন। এটা খুব কিউরিয়াস ঘটনা, খুব বেশি দিন আগে নয়, 1741 খ্রিস্টাব্দে জয়পুরের রাজা জয় সিং II, জয় সিং II, 1741 সালে অশ্বমেধ যজ্ঞ, সেটাই লাস্ট রেকর্ডেড। তা এটা আমি তো জানতাম না, আপনারা আর কেউ জানলে ভালো। আর এর বাইরেও আপনারা যদি আরো নতুন কিছু তথ্য অ্যাড করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই করবেন। ধন্যবাদ।